ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ অনেকেই সন্দিহান, অনেকেই দিকভ্রষ্ট, অনেকেই লক্ষ্যভ্রষ্ট, অনেকেই বুঝতে পারছেন না যে 2022 মামলা নিয়ে সুপ্রিম কোর্টে কী হয়েছে, কী রায় এসছে এবং তারপরে সেই রায়ের ইমপ্লিমেন্টেশনটা কী করে হবে। অনেকেই দ্বিধার মধ্যে রয়েছেন, দ্বন্দ্বের মধ্যে রয়েছেন। আজকে গোটা বিষয়টা আমরা পরিষ্কার করব। তার আগে যেটা আপনাদের ডাউট রয়েছে, আমরা এর আগের যে ভিডিও আমরা করেছিলাম, আমরা বলেছিলাম যে 960 জন পিটিশনার ভিত্তিক রায় হয়েছে বা হওয়ার মতন জায়গা আছে, কিন্তু বাকিরা 2022 অ্যালাউ হয়েছে, বাট রায়টা পিটিশনার ভিত্তিক। এই কথা কেন বলছি আজকে এত গুরুত্ব দিয়ে, যে 2022 রায় পিটিশনার ভিত্তিক হচ্ছে, তবে পর্ষদ চাইলে নন পিটিশনারদের নিতে পারে। এই সংশয়টা আমরা সেদিন ব্যক্ত যেটা করেছিলাম, এই মামলার গোড়া থেকে অ্যাডভোকেট যিনি রয়েছেন অন্তত সুপ্রিম কোর্টের যাওয়া প্রসঙ্গ নিয়ে, সেই অ্যাডভোকেট কি বলেছেন গোড়া প্রসঙ্গ নিয়ে সেটা আপনাদের শোনাবো। তারপরে ফার্দার যেটা আসবে যে 2022 নিয়োগ কোন পথে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক সুরাহা পেয়ে যাবেন। অনেক কিছু আছে যেগুলো মাথায় ঢুকছে না, আজকে ঢুকিয়ে দেবো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে। কোথা থেকে সিট আসবে, কিভাবে নিয়োগ হবে, কিভাবে কাউন্সিলিং হবে, কি করতে হবে, গোটা বিষয়টা আমাদের চ্যানেল থেকে সর্বতভাবে নন পিটিশনার যারা আছে তাদের চেষ্টা করা হচ্ছে যে তাদের একটা অন্তত সঠিক রাস্তা যাতে তাদের জন্য দেখানো যায়। তো গোটা বিষয়টাকে অ্যাডভোকেটের বার্তা শুনুন, দেন আমাদের পুরো বার্তা আসবে যে নিয়োগ আপনি কি করে পারবেন এবং কি করে দ্রুত এই নিয়োগ আপনি ছিনিয়ে নিয়ে আসবেন। হিসাবে 11,765 চলতি যে রিক্রুটমেন্ট, সেখানে তারা পার্টিসিপেশন করবে। এই রায়ের যদি একটু ছোট্ট করে ব্যাখ্যা করতে, যে রায় কি এসছে। এই অর্ডারটার একটা 32 নম্বর প্যারাগ্রাফে ফর জাস্টিস টু দি পার্টিজ বলে যে কথাটা বলেছে, এটার একটা বড় ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে যারা পিটিশনার, এসএলপি পিটিশনার যারা, তাদের বেনিফিট দেওয়ার কথা বলেছে ঠিকই, কিন্তু যারা রিমেনিং যারা ক্যান্ডিডেট, যারা হচ্ছে সিমিলারলি সিচুয়েটেড লাইক হচ্ছে পিটিশনার, তারাও কিন্তু অ্যাপ্রোচ করতে পারে কোর্টে। কিন্তু অ্যাপ্রোচ করার আগে তাদের যেটা করতে হবে, সেটা আমার মতে মনে হচ্ছে যে একটা ডিমান্ড অফ জাস্টিস, মানে নন পিটিশনার যারা তাদের একটা ডিমান্ড অফ জাস্টিস জমা করতে হবে প্রাইমারি বোর্ডে। প্রাইমারি বোর্ড সেটা যদি কনসিডার না করে 3 দিন টাইম দিতে হবে। যদি সদুত্তর না পায় তাহলে তাদের হাইকোর্ট মুভ করা উচিত। আচ্ছা, তাহলে বলছেন যে এই যে 960 জন বা হটেবার যতজন আর এসএলপিতে তাদের রাস্তাটা পরিষ্কার, বাট নন পিটিশনার যারা আছে তাদের পিলার ফুটিং এর জন্য একটা রিপ্রেজেন্টেশন তাদের শিক্ষা পর্ষদ পুরো অ্যাপ্লিকেশন আইডি আর হচ্ছে টেট রোল নাম্বার দিয়ে বেশ। আর আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যে যেহেতু 2022 অ্যালাউ হচ্ছে, মেন ফান্ডাটা তো ওটুকুই ছিল যে 2022 ডিএলএড ব্যাচ অ্যাজ এ পার্সিং হিসেবে তারা অ্যালাউ হবে কি হবে না। যেহেতু এই মামলার নিরিখে আমরা জানি যে এরা সম্পূর্ণ ডাটাবেস, যারা ইন্টারভিউ নেওয়ার পর, দ্বিতীয় দফা ইন্টারভিউ হয়ে যাওয়ার পর সমস্ত ডাটাবেস জমা দিয়েছে সুপ্রিম কোর্টে, যাতে হিমা কলি ম্যাডামের অর্ডারে পড়ে, তাহলে নতুন করে এই জটিলতা তৈরি হচ্ছে কেন? কি বলছিস একবার বল। বলছি যে এই জটিলতা যেহেতু সবারই ইন্টারভিউ মার্কসটা জমা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে, তাহলে সেক্ষেত্রে হিমা কলি ম্যাডামের অর্ডার এটা ছিল, তো সবারটাই যদি হিয়ারিং এর সময় মনে হচ্ছিল ইন জেনারেল করে দেবে, কিন্তু অর্ডার বেরোবার পরে মনে হলো, বাট আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওরা যেটা যারা পিটিশনার, দোজ হু আর পিটিশনার, সেটা কিন্তু জাজমেন্টের আগে একবার জিজ্ঞেস করছিল কজন পিটিশনার আছে। এটা ওই অডিও ভিডিও হিয়ারিং এর দেখলে তুই বুঝতে পারবি। বেশ, তার মানে কোর্ট ওই জন্যই বলেছে গ্রিভান্স থাকলে কোনো পার্টি, যারা গ্রিভান্স থাকলে তারা অ্যাপ্রোচ করতে পারবে, কিন্তু গ্রিভান্স থাকলে অ্যাপ্রোচ করবে তো ডাইরেক্ট অ্যাপ্রোচ তো হবে না, আগে তো সেক্রেটারি বা প্রেসিডেন্টকে সুযোগ দিতে হবে। না, আমার একটা বক্তব্য দাদা, যে এইখানে ধরো যে সমস্ত, যেহেতু সবার রেজাল্টই জমা দিতে সুপ্রিম কোর্টে, তাহলে এই বিড়ম্বনা আসছে কেন? যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো কনসিডার করে দিতেই পারে, না হলে সাপোজ 960 তো একটা চিঠি দেওয়া, তাহলে আর মামলাতে যেতে হয় না। আমি 960 জন যারা ধরে না এই এসএলপিতে আছে, দেন বাকি 20 জন মনে হলো তারা কোর্টে অ্যাপ্রোচ করবে, 20 জনের জন্য আবার প্যানেল, দেন 50 জনের জন্য আবার প্যানেল, এই তো চলতে থাকে। সেটা সম্ভব না বলেই ওটা চিঠি দিলে প্রাইমারি বোর্ডের উচিত একবারে করে নেওয়া। দেখা যাক কি করে, দেখা যাক। বেশ, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। তো আশা করি নন পিটিশনার যারা আছেন তারা বুঝতে পারছেন, তাদের ফেভারে অর্ডারটা এসেছে যে 2022 অ্যালাউ। তো অ্যালাউ যদি হয়, তারা অলরেডি ইন্টারভিউ পার্টিসিপেশন করেছে, তাদের মার্কস সুপ্রিম কোর্টে জমা হয়েছে, তো কার্যত পর্ষদকে একটু চাপে ফেলে দিলে তারা নিয়ে নেবে।
এটা আমার মনে হয়। কারণ ইন জেনারেল রাই মানে মানে সুপ্রিম কোর্ট একবার বারবার করে এই কথাগুলো তারা কিন্তু বলেছিল যে কতজন পিটিশনার, জাস্ট হিমাবলী ম্যাডামের এই বিষয় নিয়ে আলোচনা যে প্যাটেল স্যার বলেছিলেন কতজনের পিটিশনার আছে, 2-3 বেঞ্চে কিন্তু এই সংখ্যাটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে। তো আমি জানি না এই নন পিটিশনারদের তরফ থেকে একটা নতুন অভিযোগ শুনতে পাচ্ছি যে তারা পিটিশনারদের টাকা দিয়েছে এই অর্থে যে তাদেরও হয়ে যাবে। এটা কী করে সম্ভব আমি জানি না। এই অভিযোগ সত্য বলে এর কিন্তু অনেকটা বড় কিছু হতে পারে, আমি জানি না যে এই ধরনের জিনিসগুলো কেন হলো, যে এক একজন 10,000 করে টাকা দিয়েছি বাট অ্যাজ এ পিটিশন হিসেবে তার নাম নেই সুপ্রিম কোর্টে, সে টাকা কেন দেবে? যদি সুপ্রিম কোর্টের নাম না থাকলে তো টাকা কেন দিতে যাবে, এটাই তো বোঝা যাচ্ছে না। এখন হাইকোর্টে সুপ্রিম কোর্টে তো পিটিশনার ভিত্তিক রায়েরও একটা প্রভিশন আছে, তাহলে সেক্ষেত্রে সেগুলো অবুঝের মতন বা বুঝে বা কেউ মিসগাইড করে কারণ টাকাটা তুলেছে আমি জানি না। যেমন আমি কনক্লুশনের পার্টটা আছে, দেখুন নন পিটিশনার যদি হয়ে থাকেন চাপের কিছু নেই, এখানে পরিষ্কার যে ব্যাপারটা এটা পিটিশনার ভিত্তিক রায় হয়েছে মেনে নিলাম, যে তারপরে তাহলে নন পিটিশনারদের কাজ কি থাকবে। প্রথম কথা এই রায়টাকেই মানে ঢাল হিসেবে প্রাথমিক শিক্ষা পর্ষদে চলে যেতে হবে, প্রত্যেকে সেখানে গিয়ে ছোট ছোট গ্রুপ করে গিয়ে যদি অ্যাপ্লিকেশন দেওয়া হয়, ডেপুটেশন দেওয়া হয় যে না আমাদের রায় এসছে আমাদের ফেভারে, 20-22কে অ্যালাউ করেছেন, আমি ইন্টারভিউ দিচ্ছি, আমার রেজাল্ট দিন। প্রথম টার্গেট থাকবে রেজাল্টটাকে পাবলিশ করানোর। কেন রেজাল্টটা এই কারণে গুরুত্বপূর্ণ, রেজাল্ট হয়ে গেলে আপনার মেরিট পজিশন আপনি জানতে পারবেন, তারপরে যদি আপনার মেরিট ঠিক থাকে কাট অফ ক্লিয়ার করেই যান, সেটা নিয়ে আসছি কীভাবে হবে, তাহলে কিন্তু এই চাকরিটা আপনার হয়ে যাবে। এরা কিন্তু ধোয়া তুলসী পাতা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ, মামলা অনেক পরে, কিন্তু তার আগে প্রচুর জায়গা আছে, ডেপুটেশন একবার জায়গা 2বার 3বার 4বার, অবস্থান বিক্ষোভ অনেক কিছু আছে, সেগুলো করতে হবে। এবং সবাইকে, শুধুমাত্র যে পিটিশনার যারা জিতে গেছে তাদেরকে, যারা নন পিটিশনার আছে তাদেরকেও করতে হবে, বিশেষ করে নন পিটিশনার তো করতেই হবে। এবার আসছি যে গোটা বিষয়টা যদি একটু আরও ডিপলি ঢোকে যে 20-22 নিয়োগ কোন পথে হবে। প্রথম কথা হচ্ছে এই যে ফাংশন বা আসপেক্টগুলো আমরা দিয়েছি, যে বাংলা মিডিয়ামে 1254টা সিট ফাঁকা, হিন্দি মিডিয়ামে এত সিট ফাঁকা, টোটাল 2501 সিট ফাঁকা। প্রথম কথা হচ্ছে যারা এখনও বুঝতে পারছে না, আমি তাদেরকে বুঝিয়ে বলছি এবং তথ্য দিয়ে বোঝাবো, এই সিট ফিট ভুলেই যান, এই সিট ফিট ভুলে যান। কি বাংলা মিডিয়াম, কি হিন্দি মিডিয়াম, কি উর্দু মিডিয়াম, সব ভুলে যান। কীভাবে নিয়োগ করছে জানেন, বা কীভাবে 20-22কে নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো গোটা বিষয়টা কী করে নিয়োগ হতে চলেছে। সিট বলে যান, রিমেনিং সিট বলে কিছু নেই। প্রথম কথা, রিমেনিং সিটে বাংলা মিডিয়ামে এসসি এবং এসটি সিট ছাড়া কোনো সিট নেই, আর অন্য অন্য মিডিয়ামগুলো আছে, এগুলো ভুলে যান। এরা কিভাবে নিয়োগ দিচ্ছে সেটা হচ্ছে মূল কথা। প্রথম কথা, সুপ্রিম অর্ডার, অ্যাপেক্স কোড অর্ডার আপনার হাতে, আপনার মেরিট থাকলে আপনি চাকরি পেয়ে গেছে। সিট কোথার থেকে আনবে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়ে আসতে হবে। এরা এই জিনিসটা করবে না, কারণ এই সিটে যদি নিয়োগ দিতে হয়, তো সিট যদি কনভার্ট করে, তাহলে আনঅ্যাবজর্বরা এখানে সরাসরি এসে বলবে যে আমি তো এই সিটে কম্পিটিশন করিনি, তাহলে আমাকে এই সিটে কম্পিটিশন করতে দাও হোক। তো কাট অফ তারা রিডিউস করবে না, কাট অফ রিডিউস করলেই আনঅ্যাবজর্বরা আসবে, মিডিয়াম কনভার্ট করলে আনঅ্যাবজর্বরা এখানে আসবে, তো সেটা নিশ্চয়ই করবে না। তো নাম্বার 1 সিট, এরা এটা করবেই না, আমি বলে দিচ্ছি, লিখিত দিয়ে দিচ্ছি যে এরা কোনোদিন এই সিট কনভার্ট ফ্রেশ কিছু এরা করবে না। তো সেখানে যদি দেখাই গোটা বিষয়টা, জেনারেলে নেই, ওবিসি এ নেই, ওবিসি বি নেই, এসসিতে 697, এসটিতে 552টা বাংলা মিডিয়ামের সিট পড়ে আছে। তার সেটা প্রথম দিকে টাটা, এসটিও কিছু আছে এদিকে আপনার ওই 20-22, তো 20-22 কে কতজন আছে এই সমীকরণটাও ভুলে যান। এভাবেও নিয়োগ হবে না যে সিট নেই নিয়োগ হবে, সিট নেই 651 জন রয়েছে জেনারেল একটি সিট, এভাবে নিয়োগ হবে না। এই তথ্য যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ ধোয়া তুলসী পাতা হতো তাহলে এগুলো কন্ট্রি হতো, কিন্তু বাট এখানে হবে না। তার কারণ এরা ঘুরপথে নিয়োগ করছে, মানে একজনের ছিল না, ঘরে মারা যাবে না, বাইরে মারা যাবে না, বারান্দায় মারছে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কী করে আপনাদের বোঝাবো? শুধু তথ্য দিয়ে বোঝাবো, এবং এটাই হবে একদম আমাদের চ্যানেলে যখন আমরা বলছি তো এটাই হবে, এর বিকল্প কোনো রাস্তায় হাঁটবে না। তার যথাযথ প্রমাণ আপনাদের দেবো। নন পিটিশনারদের বলছি আপনারা ঘাবড়াবেন না, আমাদের চ্যানেল আপনাদের সঙ্গে আছে, কাউকে এক চালানা পয়সা দেবেন না। এখনও অর্ডার আপনাদের অ্যাপেক্স কোডের অর্ডার আপনাদের হাতে রয়েছে, জাস্ট সামান্য একটু ধৈর্য রাখতে হবে, তাহলেই কিন্তু আপনাদেরও যদি মেরিট আপনার থাকে তো নিয়োগ হবে। এবার সরাসরি একটা কোশ্চেন করি, কোন পথে 20-22 নিয়োগ, কোন পথে 20-22 নিয়োগ, কোন পথে 20-22 নিয়োগ হবে? ইভেন এনআরএসেরও নিয়োগ হবে, আপনি বলে দিচ্ছি, একবারে দুটো উত্তর একবারে আজকে কষে দিচ্ছি, এবং ডাবল ডিগ্রিধারীদেরও আমি বলে দিচ্ছি, তিনজনে। ইভেন আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে যাদের নাম্বারে গরমিল এসেছিল, ঠিকঠাকভাবে মিসম্যাচ করেছে নাম্বার। তো এই 4টে সেক্টরের জন্য যে পথে নিয়োগ হবে এই 11,765 প্যানেল, সেটা হচ্ছে 9,533-এর যে কাট অফ মার্কস এসছে সেই কাট অফ মার্কস ধরেই নিয়োগ হবে। সেটা কত সেটা তো না হয় আপনারা জেনে গেছেন, বা আপনাদের দেখিয়েও দেবো কত আছে, আমাদের ভিডিওতে দেখাবো। তো তার আগে আরও একটা কথা যেটা বলবো, কেন এতটা জোর দিয়ে বলছি যে এই 4টে সেক্টরের নিয়োগ এই একই পথে হবে,
তার কারণ হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি অর্ডার কমপ্লাই করে নিয়োগ দিয়েছে, সেই জায়গাটা অনেকে ধরতে পারেনি, কোনো না এনআইএস কুড়িবাস ডিলেট কেউ ধরতে পারেনি, সেই জায়গাটা আপনাদের পরিষ্কার করবো। তার আগে কাট অফ মার্কসে নিয়ে যাবো যে কত গেছিলো 9533 কাট অফ, ভীষণ ক্রুশিয়াল, না দেখলেই মিস। তো জেনারেল কাট অফ হচ্ছে 29.559, বাংলা মিডিয়ামের ক্ষেত্রে জেনারেল হচ্ছে 20.559, আর ওবিসি হচ্ছে 29.088, ওবিসিবি হচ্ছে 29.384, এসসি হচ্ছে 21.275, মানে এসসি যতজন আছেন 2022 এনআইএস প্রত্যেকে চাকরি হয়ে যাবে, প্রত্যেকের চাকরি, মিষ্টি খাওয়ান, প্রত্যেকের চাকরি এনআইএস এবং 2022 বা হোয়াট এভার ডাবল ডিগ্রি যাদেরই এই এসসি যারা প্রত্যেকের চাকরি হয়ে গেছে, কারণ এই তাদের কাট অফ মার্কস এটা ফিক্সড হয়ে গেছে 21.275, আর ট্রেনিং এগুলো অ্যাড করলে তো ওরা বেশি হয়ে যাবে, ইন্টারভিউ নাম্বার ধরতে হবে না, চাকরি হয়ে যাবে প্রত্যেকের। দেন এসটি তো 24.546, এটাও কাট অফ মার্কস হিসেবে ধরতে পারেন। প্রার্থী ছিল না সেটা আলাদা গল্প, বাট এটা কেন আমাদেরকে বুঝিয়ে বলবো যে এই কাট অফ মার্কসটা কেন মাইল ফলক মাইলস্টোন, তার কারণ হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা ধরে নিয়োগ করা শুরু করে দিয়েছে। কাদেরকে করেছে জানেন? সেটা হচ্ছে যারা ওই মামলা করেছিল, 3-4জন কেস এরকম ছিল যারা মামলা করেছিল যে আমাদের নাম্বারটা একটু গরমিল এসছে। গরমিল এসছে মানে কি, তুমি তো 9533কে দিয়েছো, এবার সেক্ষেত্রে যদি দুজন ঢোকে ইনক্লুড হয় তাহলে নিশ্চয়ই দুজনকে বাদ দেবে, বাদ ওরা দেয়নি। কি করেছে দেখাই, 4th ফেজের কাউন্সিলিংয়ের দিকে তাকান। প্রথম যে দুজন ব্যক্তি আছে অনির্বাণ মাঝি এবং আজাম মোহাম্মদ যে আছে মোল্লা, দুজনের দেখুন র্যাঙ্ক দিয়েছে 4432A, দেন একজনের র্যাঙ্ক দিয়েছে 6723A। তাদের নাম্বারটা যদি এখানে দেয়নি, নাম্বারটা একটু খুঁজে চেক করে দেখবেন, 1-2-এর সাথে 3-এর নাম্বারের ডিফারেন্সটা একটু অ্যাড করে নেবেন। এদের নাম্বার খুব হাই, এরকম ওটা মামলা করেছে, জিতেছে মামলা এবং বলেছে এই প্যানেলে তাদেরকে নিতে হবে। কী করে নিল? ওই একই র্যাঙ্কের পাশে, অর্থাৎ এ মানে অ্যাডিশন, এ মানে সেকেন্ড, ওই র্যাঙ্কের পাশে একে দিয়েছে মানে এই অ্যাডিশন, অর্থাৎ ধরুন একজন দুজন মানে এক র্যাঙ্ক যদি 1 যদি দুজন তাহলে কী করবে, একজনকে 1 করে দিল, একজনকে 1A করে দিল, তার মানে এ প্যানেলভুক্ত হয়েছে, একে নিয়োগ দিয়েছে প্যানেলে টাচ না করে, অর্থাৎ 9533 টাচ না করে এরা কিন্তু নিয়োগ দিতে শুরু করে দিল। যেটা আমরা বরাবর বলেছি যে রিপ্যানেল হবে না হবে না হবে না, 9533 সেফ সেফ সেফ। তো এইভাবে তারা নিয়োগ দেওয়া শুরু করে। যদি এইভাবে নিয়োগ না দিত, এই চাকরি করছে তারা, এরা চাকরি করছে, যদি না দিত তাহলে কী হতো, দুজনকে এলিমিনেট করতে হতো, দুজনকে এনরোল করতে হতো, এন্টার প্যানেলটা ঘেটে আবার নতুন করে করতো। সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ করছে না, এই সিট কোথার থেকে এসে কেউ জানে না। এবার আপনাদের দেখাবো ডাবল ডিগ্রি যারা আছে, দেখুন প্রত্যেকের পাশে খেয়াল করে দেখুন, প্রত্যেকের পাশে এ দেয়া 800, সুমন্ত বলে নাম, 5 ইন্টারভিউ, 5 অ্যাপটিটিউড টেস্ট, 5 হচ্ছে ভাইভা মার্কস, টোটাল 35 নাম্বার, 808 এর র্যাঙ্ক 808 যে ছিল তার সাথে কেই ট্যালি করা হচ্ছে। ওই যে বললাম একই নাম্বার যদি হয় তাহলে 808-এর পাশে এ, অর্থাৎ এ 809 এবং 808-এর মাঝখানে কোথাও এক জায়গায় রয়েছে, বা দুজনের একই সমতুল্য নাম্বার হচ্ছে। তো এইভাবে অ্যাডিশনাল র্যাঙ্ক একটা তৈরি করা হচ্ছে স্টেট ওয়াইজ প্যানেলে, এবং তারপরে এদেরকে সরাসরি কাউন্সিলিং আছে। এবং সুমন্ত কোলেরা সম্ভবত 40 জন বা 39 জন এরকম একটা কিছু ছিল, তার থেকে 31 জন, 40 জন ছিল, তার থেকে 31 জন ওরা শর্ট লিস্টেড, বাকি 9 জনকে বাদ দিল কেন প্রশ্ন করুন। তাদের তো তাহলে সবার অর্ডার হয়ে গেছিলো যে সবাইকে এখানে কনসিডার করো, কিন্তু না, ওই যে আপনাদের কাট অফ মার্কসটা দেখলাম 9533, সেখানে কতজন ফিট হয়েছে, তার মধ্যে 31 জন ফিট হচ্ছে, 31 জনের প্যানেল দিয়েছে, প্যানেল সবারই দিয়েছে বা যারা এখানে মেরিটের মধ্যে আসছে। তো ওইটা কাট অফ মার্কস ধরে এদেরও কিন্তু অ্যাকোমোডেশন হবে। ইভেন 20-22 যদি কোনো তালিকা প্রকাশ করতে পারেন জোরপূর্বক তাদের কাছে, তাহলে দেন কিন্তু সেম জিনিস, অন্তত 20-22 যে 2024 যে আছে তার মধ্যে 1500 থেকে 1600 ছেলেমেয়ে হয়তো বা সেম র্যাঙ্কে আসবেন, কারো প্যানেলে টাচ না করে সেখানে নিয়োগ পাবেন। এনআরএসের ক্ষেত্রে কিন্তু সেম তালিকা আসতে পারে 3 মাসের মধ্যে, এবং সেক্ষেত্রে অ্যাডিশনাল প্যানেল করে এইভাবে কিন্তু নিয়োগটা হবে। এবার যে ফান্ডাটা পড়ে থাকলো, যে নন পিটিশনাররা কী করবেন, দেখুন সব কথা এখানে এইভাবে বলা সম্ভব নয় যে কোন পদ্ধতিতে গেলে আপনারা সরাসরি পিটিশনারদের মতনই সুবিধা পাবেন। অনেকেই এখানে ঢুকে কেস কামারির দিকে নিয়ে যাবে, বাট আমি একদম হলপ করে বলছি কেস করা এখনও প্রয়োজন নেই। কেস করা আপনাদের ওই অর্ডারটা নিয়েই, নন পিটিশনার তো ওই অর্ডার যে 20-22 সেখানে জিতে গেছে, 20-22 অ্যালাউ হয়ে গেছে, আজ পার্সিং থেকে তারা অ্যালাউ হয়ে গেছে, তারা ভ্যালিড ডিগ্রি। তো ভ্যালিড ডিগ্রি দেওয়া, তুমি কম্পিটিশনে, তুমি তো অলরেডি কম্পিটিশনে নেমে গেছো, ইন্টারভিউ দিয়ে ফেলেছো। এবার রেসপন্সিবলি প্রাথমিক শিক্ষা পর্ষদের যে আমি ইন্টারভিউ আপনাকে দিচ্ছি, আমার ক্যান্ডিডেটের আপনাকে দিয়েছি, যদি আমার মার্কসটা আপনাকে জানাতে হবে, আমি এতদিন অপেক্ষা করে আছি, 1 বছর অলরেডি অতিক্রান্ত, প্যানেল এক্সপায়ার করে যাচ্ছে, আপনি ইমিডিয়েট আমার মার্কসটা জানান। প্রথম কাজ মার্কস জানা, যে আমি এমপ্যানেল হলাম কি হলাম না, সেটার জন্য মামলা করার প্রয়োজনই নেই, শুধু কমিউনিকেশন করতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে। যাক, এরপরে যদি ফার্দার আপনাদের কিছু মনে হয় না যে কোন পদ্ধতি যাবে নন পিটিশনাররা, নিচে ডেসক্রিপশনে আপনাদের লিঙ্ক দেওয়া আছে,
নন পিটিশনার হেল্প গ্রুপ বলে, সেখানে যুক্ত হন। আমরা এই যে কমিউনিকেশনটা এইটা আমরা স্ট্রংলি বিল্ড আপ করে দেবো এবং কী চিঠি চাপাটি নিয়ে যাবেন, কীভাবে করতে হবে, সমস্তটা সেখানে আমরা আলোচনা করে দেবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মামলা ফামলা কিন্তু নয়। ধন্যবাদ।